তো মনে করি ২০১৬ কংগ্রেসের সাথে জুড়ে যাওয়াটাই আমাদের অনেক বড় ঘাটতির কারণ হয়েছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে কংগ্রেসের ভেঙে তো তৃণমূল হয়েছে। তো বাস্তবে হলো হচ্ছে আমাদের কর্মীরাই কিন্তু কংগ্রেস প্রার্থীদের জেতালো। কিন্তু আমাদের প্রার্থী যেখানে দাঁড়ালো সেখানে কিন্তু কংগ্রেসের সেই অর্থে সমর্থন আমরা পেলাম না। দেখুন কতগুলো এতে অস্বীকারের কোনো জায়গা নেই। কতগুলো ক্ষেত্রে কিছু অসম লড়াইয়ের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। পশ্চিমবাংলায় এই অবস্থা কিন্তু ছিল না। বাবরি মসজিদে যখন ধ্বংস হয় ৯২ সাল, সেই সময়ও কিন্তু দেখবেন যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের উপরে কোনো রকম আক্রমণ পায়নি। ২০২১-এ যেমন হিন্দু মুসলিম একটা করা যেত, তাদেরকে একেবারে ইস্যুরে করা যাচ্ছিল। এখনও চেষ্টা চালাচ্ছে তারা, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমাদের যে অভিজ্ঞতা ২০২১-এর থেকে ২০২৬-এর অনেকখানি প্রেক্ষাপট আমরা সাংগঠনিকভাবে মানুষের সঙ্গে মিশে মানুষের কথা বলে যে গরিবের লড়াই সেটা হিন্দু গরিব হতে পারে, গরিবের স্বাস্থ্য সেটা হিন্দুর হতে পারে, মুসলিমের হতে পারে। এ কথা মানুষ কিছুটা বুঝতে চাইছে, বুঝতে পারছে এখন। ৩৪ বছর বাংলার শাসনে, তারপরে ধীরে ধীরে ১৫ বছর ধরে বাংলার রাজনৈতিক মানচিত্রে ক্রমশ হ্রাসমান। কিন্তু রায়গঞ্জের বিধানসভার ২৫ বছরের ইতিহাসে প্রথমবার সিপিআইএমের একক প্রার্থী জীবনানন্দ সিংহ। নমস্কার, কেমন আছেন? এই তো চলছে, এখন ভোট নিয়ে ব্যস্ত আছে সব। আচ্ছা, তো আমি এক্ষুনি বললাম ২০০১ সালের পরে ২০২৬ সালে সিপিআইএম কিন্তু একক প্রার্থী হিসেবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এবার এই সময়টায় অনেক বড় একটা টাইম পাস হয়ে গেছে। এই সময় আপনাদের মনে হয় কতখানি যে নতুন ভোটার যারা এসেছে বা আপনাদের সময় যে পুরনো ভোটার ছিল তাদের সঙ্গে জনসংযোগ কতখানি রয়েছে? মানে সিপিএম এর সাংগঠনিক শক্তির অবস্থা কিরকম এই মুহূর্তে? দেখুন আপনি ২৫ বছর বাদে আমরা প্রার্থী দিয়েছি, এটা ঠিক কথা। কিন্তু ২৫ বছরে যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে আমাদের সমর্থনে, নিচের তলায় গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের যারা কর্মী তারাই কিন্তু তাদের হয়ে লড়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বলুন, অন্য পার্টির সঙ্গে জোট বলুন, আপনি খেয়াল করে দেখবেন যে সাংগঠনিকভাবে যে যতখানি তারা পেরেছে, কোনো সময় জিতেছে ২০১৬-তে আমরা জিতিয়েছি এখানে। কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র আমাদের সাংগঠনিক শক্তির উপরে ভর করেই হয়েছে। আপনি যেহেতু কংগ্রেসের প্রসঙ্গ তুললেনই, তো আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর জোট ছিল। তো সেই জোটটার ফলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ, আমি এই দল করি, আমি ওই দলকে ভোট দেব না, বা এই দলের হয়ে অন্য দলকে ভোট দেওয়া যাবে না। যতই সে জোট হোক, যতই সে উপর মহলে জোট হোক, বর্তমানে দাঁড়িয়ে যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম, কংগ্রেস তারা নিজেদের প্রার্থী দিয়েছে এককভাবে। এইটার উপর বেস করে সিপিএম এর কতখানি যে লস্ট গ্রাউন্ড ছিল সেটা কতটা রিকভার হয়েছে বলে মনে হয় আপনার? বাস্তবে ২০১৬ আমি ব্যক্তিগত মনে করি ২০১৬ কংগ্রেসের সাথে জুড়ে যাওয়াটাই আমাদের অনেক বড় ঘাটতির কারণ হয়েছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন যে কংগ্রেসের ভেঙে তো তৃণমূল হয়েছে। তো বাস্তবে হলো হচ্ছে আমাদের কর্মীরাই কিন্তু কংগ্রেস প্রার্থীদের জেতালো। কিন্তু আমাদের প্রার্থী যেখানে দাঁড়ালো সেখানে কিন্তু কংগ্রেসের সেই অর্থে সমর্থন আমরা পেলাম না। কংগ্রেসের যারা কর্মী তারা কিন্তু দেখেছে এটা। এবার আমাদের পুরনো কিছু সমর্থক, আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে লড়াই করেছি। কংগ্রেসের সঙ্গে কলেজে লড়াই হয়েছে, মিউনিসিপ্যালিটিতে লড়াই হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতগুলোতে লড়াই হয়েছে। তাহলে আমাদের কিছু কর্মী, সমর্থক যারা কংগ্রেসে লড়াই করেছে তারা কিন্তু কংগ্রেসকে মেনে নিতে পারেনি। এই গ্যাপটার মধ্যে কিছুটা আমাদের কর্মীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল। এটা আমরা ফিল করেছি। এবার আমাদের নিজের সিম্বলে লড়ার জায়গায় গিয়ে এই ঘাটতিটা অনেকখানি মেকআপ হবে মনে হচ্ছে। সেই ১৯৭৭ সালে যখন সিপিআইএম সরকারের পতন, তখন থেকেই কংগ্রেসের সঙ্গে একটা কিন্তু রাজনৈতিক সংগ্রাম ছিল এবং তাতে কোয়ালিশন সরকার কিন্তু মানে অনেকটা ক্ষেত্রেই এফেক্ট ফেলেছে, এবং সেইটার যে গ্রাসরুট লেভেলেও এফেক্ট কি অনেকটাই পড়েছে বলে আপনার মনে হয়? না, আমাদের স্বাভাবিকভাবেই বললাম যে সরকার ছিল, সরকার গেছে, নতুন সরকার চাইছে বা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কিন্তু মানুষ নিজের মতামত প্রকাশ করবে স্বাভাবিকভাবে। বিভিন্ন সরকারে কারা কি চাইছে, মানুষের উন্নয়নের জন্য কি চাইছে, তাদের দেখবে, তাদের জানবে। তাহলে কে ভালো কাজ করছে, কি ভালো কাজ করছে না, এটা হতে মানে দেখা যেতে পারে।
কিন্তু বর্তমানে লাস্ট 15 বছর বাংলায় আমরা যেটা দেখলাম যে ধরুন 2011-র পরেও আমরা গ্রাম পঞ্চায়েতগুলোতে ভালো ফল করেছিলাম, মিউনিসিপ্যালিটিগুলোতে কিছু ফল করেছিলাম। প্রথমত যারা আমাদের জেতা ক্যান্ডিডেট, বিভিন্ন কলেজগুলোতে জেতা ক্যান্ডিডেটকে মারধর করে ওরা যুক্ত করলো। বিভিন্ন কেস কাচারি দিল, ভয় দেখালো, মারধর করলো, জোর করে শুধুমাত্র একটা দল থাকবে আর কোনো দল থাকবে না। এই লক্ষ্য নিয়ে এই সরকার এইভাবে চলছে। বিরোধী শূন্য রাজনীতি। যার ফলে কিন্তু বাংলায় এত দুর্নীতি হতে পারছে, যার ফলেই বাংলার ধরুন মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সিন্ডিকেট রাজ বৃদ্ধি পাচ্ছে, হচ্ছে। আচ্ছা, অনেকেই তো বলছে, অনেক নিউজ চ্যানেল থেকে বলছে যে 2026 সালের নির্বাচন বামেদের ফিরে আসার নির্বাচন। তো এই অবস্থায় দাঁড়িয়ে এখন যেরকম নিউজ চ্যানেলরা তারা ধর্মীয় রাজনৈতিক মেরুকরণ করছে, যেমন ধরুন আইদার এই পার্টি না হলে ওই পার্টি, এইখানে দাঁড়িয়ে বামেদের তৃতীয় শক্তি হিসেবে উঠে আসাটা কতখানি গুরুত্বপূর্ণ? দেখুন, বিভিন্ন নিউজ চ্যানেলের কথা যখন বললেন, যে স্বভাবতই মেইনস্ট্রিম যারা মিডিয়া তারা কিন্তু একেবারে কর্পোরেটদের কাছে তারা পারচেজড। তারা কর্পোরেটদের হয়ে একটা বাইনারি করার চেষ্টা করছে। মেইনস্ট্রিম মিডিয়া একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে জনগণের মধ্যে একটা ধার্মিক বিভেদ তৈরি করা বা দুটো পার্টি আছে এরকম একটা দেখানো, বছরভর বামপন্থীরা লড়াই সংগ্রামের মধ্যে আছে। মেইনস্ট্রিম মিডিয়ায় কিন্তু সেগুলো দেখা যায় না। আমরা যেখানে ধরুন আমাদের উত্তরকন্যা অভিযানে কয়েক লক্ষ লোক জমা হলো, সেদিন সারাদিন ধরে দেখানো হলো যে মুর্শিদাবাদে কোনো একটা জায়গায় থানা ঘেরা হয়েছে 200 লোক মিলে। মেইনস্ট্রিম মিডিয়া এই বাইনারিটা তৈরি করার চেষ্টা করছে। বামপন্থীদের কিন্তু জানেন কর্পোরেটের সবচেয়ে বড় শত্রু বামপন্থীরা, বিজেপির সবচেয়ে বড় শত্রু বামপন্থীরা। স্বভাবতই বামপন্থীদের কাছে আসতে দিতে চাচ্ছে না। মেইনস্ট্রিম মিডিয়ার একটা ভূমিকা আছে। আপনাদের মতন যারা নিচের তলায় কাজ করছেন, আগামী দিনে মেইনস্ট্রিম মিডিয়া থাকবে না আমরা মনে করি। তাদের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে না, আমরা লড়াইয়ে আছি। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে তাদের চাহিদা থাকবে। পৃথিবীতে এখন যেটা ভারতবর্ষে যেটা হচ্ছে, কয়েকটা মাত্র কোম্পানি তাদেরকে বড় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের যত সম্পদ সেটা বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল বিক্রি করে দেওয়া হচ্ছে, ট্রেন বিক্রি করে দেওয়া হচ্ছে, ভ্যান বিক্রি করে দেওয়া হচ্ছে। কয়েকটা কোম্পানি হাজার হাজার গুণ প্রাইভেটাইজেশনের নামে। হ্যাঁ, এমন আবার ভাবনা চিন্তা যে ধরুন আজ বাদে কাল মানে শিক্ষা ছিল না আগে, মেডিকেলকে দিয়ে দেওয়া হয়েছে, কর্পোরেটকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। আজ বাদে কাল শিক্ষাটা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। কতগুলো সরকারি দপ্তর তাদের কর্পোরেটদের হাতে অর্ধেকটা তুলে দেওয়া হয়ে গেছে, বাকিটা তুলে দিতে চাচ্ছে, এরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সাধারণ মানুষের কী করে ভালো হবে? দুই সরকারই চাইছে না। কেন্দ্রের সরকার যে নীতি নিচ্ছে বা রাজ্যের সরকার তাদের যে মদত করছে, যে বিলগুলো পাস হচ্ছে, আপনারা দেখতে পারবেন যে সেখানে গিয়ে আমরা বিরোধিতা করছি, সমস্ত দলগুলো বিরোধিতা করছে। আমাদের রাজ্যের সরকারের যে যারা এমপি আছে তারা বেরিয়ে এসে কেন্দ্রের সরকারকে সমর্থন করছে। এই যে ওদের সমঝোতা, এই বোঝাপড়া, সাধারণ মানুষের থেকে বেরিয়ে গিয়ে কর্পোরেটদের বড় করো, এই হলো ওদের মূল্য। আচ্ছা, ইলেকটোরাল বন্ড সম্বন্ধে তো আমরা সবাই জানি, সবাই শুনেছি। বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলি সেই ইলেকটোরাল বন্ড থেকে কিন্তু তারা হেল্প নিয়েছে, ইকোনমিক লিভারেজ নিয়েছে। ঠিক এই জায়গাতে আপনার দল কিন্তু সেই রকম ইকোনমিক্যাল যে পাওয়ার, ইকোনমিক্যাল যে পুশ, সেটা কিন্তু নেয়নি। এই সময় এই যে একটা অসামঞ্জস্য রয়েছে অর্থনৈতিক, সেই ব্যাপারটাতে আপনার কি মতামত? লড়াই করার জন্য কতখানি সেই অর্থনৈতিক যে পুশটা প্রয়োজন ছিল? দেখুন, কতগুলো এতে অস্বীকারের কোনো জায়গা নেই। কতগুলো ক্ষেত্রে কিছু অসম লড়াইয়ের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এই যে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর 4টা সভা হয়েছে, তার ভাইপোর 2টো সভা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর সভা হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হয়েছে। একেকটা সভার কয়েক কোটি টাকা করে খরচা হচ্ছে। স্বাভাবিক। এবার রায়গঞ্জের ক্ষেত্রেও যদি ধরে কোনো স্পেসিফিক কোনো কেন্দ্রের ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায়, এরা কোটি কোটি টাকা খরচা করে ভোটে লড়ছে। আমাদের সংবিধান যে তৈরি হয়েছিল, যারা জনপ্রতিনিধি হয়ে যাবে, মানুষের কথা বলবে, মানুষ কী করে ভালো হবে, দেশ কী করে ভালো চলবে, এই জন্য যারা কোটি কোটি টাকা খরচা করে এমএলএ এমপি হতে যাচ্ছে, তাদের লক্ষ্য থাকবে তাদের যে খরচা হয় সেই টাকাটা ওঠানো। এই অসম লড়াই আমরা আছি। পৃথিবীর কতগুলো দেশ আছে যেখানে এই নির্বাচনী যে খরচ,
সেটা সরকার থেকে করা হয়। আমরা বামপন্থীদের অনেকবার এই প্রস্তাব নিয়ে গেছি। যদিও ভারতবর্ষে বহুদলীয় যে রাজনীতি দলগুলো আছে সেটার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। কিন্তু এক্ষেত্রে আরো অনেক রেস্ট্রিকশন দরকার আছে। কেন তারা খরচা করছে জনগণের এটা বোঝা উচিত যে কোটি টাকা কেন খরচা করে তারা আসছে। অসম লড়াই এই জায়গায় আমরা আছি কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আছি। সাধারণ মানুষের ঘরে, ঘরে যেয়ে নিবিড় যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। আমরা আশা করি যে সাধারণ মানুষ আমাদের এই ডাক সাড়া দেবে। আচ্ছা, আমরা যেহেতু প্রসঙ্গ আসলো সোশ্যাল মিডিয়ার, এখন দেখা হচ্ছে রিল হোক, বিভিন্ন রকম ইউটিউব ভিডিওতেও কিন্তু প্রচার চলছে। আবার অনেক ক্ষেত্রে আমরা ভিডিও দেখি যে প্রার্থীরা তারা হচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে জনসংযোগ করছে। আমাকে আপনার মতে কি মনে হয় যে এখন সেই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা বেশি, না হচ্ছে জনসংযোগটা এখনো ঠিক যে জিনিসটা আজ থেকে ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর আগে বেশ রিলেভেন্স ছিল যে জনসংযোগ, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কথা বলা, সেটা এখনো বেশি সেরকম গুরুত্ব হোল্ড করে? না, যুগ পাল্টাচ্ছে, প্রযুক্তি আসছে। আমরা প্রযুক্তির বিরুদ্ধে কখনোই নেই। এই প্রযুক্তিও যেমন কাজে লাগবে কিন্তু একটা মানুষ আমি একটা রিল বানাচ্ছি সোশ্যাল মিডিয়া আমার কথা শুধু বলছি। জনগণের কথা সেখানে শোনা যাচ্ছে না। মানুষের কাছে পৌঁছলে পরে তার অভাব অভিযোগ শোনা এইটাও একটা পার্ট কিন্তু আমরা মানুষের কাছে যেতে চাইছি অন্য কারণে যে তাদের অভাব কোথায় আছে, অভিযোগ কোথায় আছে সেটা যদি না জানাই শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে আমার কথা বললাম আমি কি করতে চাই কিন্তু জনগণ চাইছে কি সেটা আমি বুঝতে পারলাম না। এই জন্য জনসংযোগও প্রয়োজন হচ্ছে। জনসংযোগ থেকে যে জিনিসটা মনে হয় যে বর্তমানে রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি। কোনো একটি দল তাদের নিজেদের কিছু সাম্প্রদায়িকভাবে কোনো দলকে তোষণ করছে এবং অন্য একটি দল কোনো একটা সম্প্রদায়কে তোষণ করছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে আমার মানুষের কাজে বা ভাতের যে রাজনীতিটা জাতের নয়, সেইখানটায় কতটা প্রাসঙ্গিক এখনো? দেখুন পশ্চিমবাংলায় এই অবস্থা কিন্তু ছিল না। বাবরি মসজিদে যখন ধ্বংস হয় ৯২ সাল। সেই সময়ও কিন্তু দেখবেন যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের উপর কোনো রকম আক্রমণ হয়নি বা ওই ধর্মের নিয়ে কোনো হানাহানি হয়নি। পশ্চিমবাংলায় যতদিন বামফ্রন্ট সরকার ছিল ততদিন কিন্তু সংখ্যাগুরু হিন্দু মুসলিম সব আমরা একসঙ্গে একভাবে রাজনীতি করেছি, একভাবে কাজ করেছি, একভাবে বড় হয়েছি। খেয়াল করে দেখবেন ২০১১ সরকার পরিবর্তনের পর থেকে বা সরকার পরিবর্তনের আগেও ওই টাটা ন্যানো কারখানা উঠে গেল তখনই বিজেপি কিন্তু একটা বিরাট মদত ছিল। সে তারপর থেকে ধরুন এখানে বিজেপি দল প্রবেশ, তাদের বিভিন্ন শাখাগুলো তৈরি, আরএসএসের বাংলায় এই রাজনীতিটা লাস্ট কয়েক বছরে আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মানুষের পেটের ভাতের কথা না বলে এই জাতের কথা বলছে। তবে ২০২১ যে উন্মাদনা ছিল এটা ২০২৬ সেই প্রেক্ষাপট আমরা অনেকখানি পাল্টাতে পেরেছি আমরা মনে করছি। ২০২১ যেমন হিন্দু মুসলিম একটা করা যেত তাদেরকে একেবারে এই সুরে করা যাচ্ছিল। এখনো চেষ্টা চালাচ্ছে তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমাদের যে অভিজ্ঞতা ২০২১ থেকে ২০২৬ অনেকখানি প্রেক্ষাপট আমরা সাংগঠনিকভাবে মানুষের সঙ্গে মিশে মানুষের কথা বলে যে গরিবের লড়াই সেটা হিন্দু গরিব হতে পারে, গরিবের স্বাস্থ্য সেটা হিন্দুর হতে পারে, মুসলিমের হতে পারে। এ কথা মানুষ কিছুটা বুঝতে চাইছে, বুঝতে পারছে এখন। স্বভাবতই এটা দীর্ঘদিন চলতে পারে না। দীর্ঘদিন কিন্তু এই নিয়ে রাজনীতি হতে পারে না। আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই ধর্মীয় মেরুকরণের বাইরে দেশ আসবে, মানুষ আসবে, তাহলেই আমাদের দেশের বা আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব। আচ্ছা, আপনি বললেন ২০২১ সাল। তো ২০১১ সালে যখন সরকার পরিবর্তন হলো বাংলায় এবং ২০১৪ সালে যখন আ কেন্দ্রীয় সরকার পরিবর্তন হয়েছে, তারপরে মোটামুটি ৬টা-৭টা বছর কেটে গেছে। ধর্মীয় মেরুকরণ বেড়ে গেছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে সিপিএম এর সাংগঠনিক শক্তি কি ধর্মীয় মেরুকরণটা ঠেকাতে ব্যর্থ? বিষয় একদম সেভাবে হবে না। আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন বলছিলাম যে ২০১১ পরে ২০১৩ নির্বাচনে আমরা পঞ্চায়েতগুলো ভালো রেজাল্ট করেছিলাম বা ২০১৪ আমরা রায়গঞ্জ লোকসভা জিতেছি। কিন্তু এই যে এই রাজনৈতিক দল যে রাজ্য সরকার চালাচ্ছে তারা কিন্তু আমাদের
নিচের তলার যারা কর্মী, সমর্থক, গ্রাম পঞ্চায়েত সদস্য, নিচের তলায় যারা কাজ করছে তাদের উপরে মানে শারীরিকভাবে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে তাদের উপরে ভীষণভাবে অত্যাচার করেছে। এই সময়কালের মধ্যেই ধরুন স্কুলগুলোতে নির্বাচন উঠে গেছে। এই সময়কালের মধ্যেই দেখবেন কলেজগুলোতে নির্বাচন উঠে গেছে। রাজনীতির জায়গাই নেই। ছাত্র রাজনীতি হচ্ছে না। স্কুলে গিয়ে যে একটা ম্যানেজিং কমিটির নির্বাচনও তো হচ্ছে না। কোঅপারেটিভগুলো নির্বাচন হচ্ছে না। তাহলে জোর করে যে দখল করে রাখার জায়গাটা, এটা বিভিন্ন ক্ষেত্রে চাপ দিয়ে স্বভাবতই যে আমাদের কিছু নিচের তলায় দুর্বলতা এই জায়গার থেকে এসছে। তাও আপনি লক্ষ্য করে দেখবেন এই সময়কালের মধ্যেই ছাত্র রাজনীতির থেকে উঠে আসা বহু ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকছে বা তাদের দিকে নিয়ে গোটা পশ্চিমবাংলা বা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু যারা অনেক মেধাবী, অনেক বড় বড় জায়গায় পড়াশোনা করছে, তারা বামপন্থীদের পছন্দ করছে। এই জায়গাটা একটা টার্নিং পয়েন্ট কিন্তু আমাদের কাছে। সাধারণ ছাত্র যুবরা কিন্তু আবার বামপন্থীদের কাছে আসতে চাইছে। আপনারা চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, আসুক কলেজ নির্বাচন, আসুক সব জায়গায় মিউনিসিপ্যালিটি নির্বাচন, তাহলে আবার চোখে পড়বে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, চাকরি চুরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আমরা নিচের তলায় দেখতে পাচ্ছি আসছে। একটা দুর্বলতা ছিল, সেখান থেকে আমরা উঠে আসছি। আগামী দিনে আরও সেটা লক্ষ্য করতে পারি। আচ্ছা, রিসেন্টলি যেটা আপনি বললেন যে বিভিন্ন রকম ছাত্র যুবরা উঠে আসছে। তবে আমরা যখন ছোটবেলায় দেখেছি যে সিপিআইএম এর যে মূল শক্তি ছিল শ্রমিক কারখানা যে ব্যাপারগুলো ছিল। তো এখন বর্তমান ফেসবুক যুগে দাঁড়িয়ে যারা ধরে নিন মনে হচ্ছে যে হ্যাঁ এরা জিততে পারে, এরা ফেস, যেমন আমি নাম ধরেই বলছি কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, এরা ফেস। এরা সবাই কিন্তু এসএফআই, ডিওএফ এর প্রাক্তন মেম্বার, এখনো মেম্বার। কিন্তু সিপিআইএম এর যে পুরোনো দিনে যে লোকজন যারা ছিল যেমন সিটু বা এআইকেএস, তো তাদের থেকে এখনো নেতা বা নেত্রীরা কিন্তু উঠে আসার কিন্তু সংখ্যাটা কমে গেছে অনেকটা, বা আমরা তো দেখতে পাচ্ছি না মেইনস্ট্রিম মিডিয়াতে। এখানে কি ল্যাকুনা আছে সিপিআইএম এর মানে সংগঠনের? দেখুন, আমাদের মানে আপনি বলছেন যে সিআই টুর, আমি নিজে ব্যক্তিগত সিআই টুর সদস্য। আমি সিআই টুর আচ্ছা, বা আমার জেলায় ২-৩ জন সিআই টুর থেকে দাঁড়িয়েছে। আমার জেলায় কৃষক সভার নেতৃত্ব দাঁড়িয়েছে। মহিলা সমিতির নেতৃত্ব দাঁড়িয়েছে ২ জায়গায়। যে মহিলা সমিতির জেলা কমিটির সদস্য, তাহলে গণসংগঠনগুলো একেবারে অচল হয়ে গেছে এইভাবে আপনারা ভাবলে হবে না। অর্থনৈতিক প্রেক্ষাপট আমাদের কিছু পাল্টাচ্ছে, প্রযুক্তির প্রেক্ষাপট পাল্টাচ্ছে। গত ৩০ বছরে ও প্রযুক্তিগত যা পরিবর্তন এসছে, ৩০ বছর আগে কিন্তু মানে আপনি মোবাইল তো দূরের কথা, একটা টেপ রেকর্ডার ভাবতে মানুষ তো অসুবিধা হতো। টিভিকে ভাবতে ওই রামায়ণ দেখার জন্য বা ওই দূরদর্শন কখন দেখাবে, এই যুগ থেকে ৩০ বছর ৪০ বছরের একটা আমূল পরিবর্তন ঘটেছে। এই আমূল পরিবর্তন ঘটার ফলে গ্রামে-গঞ্জেও কিন্তু মোবাইল পৌঁছে গেছে। এখন ধরুন একদম সাধারণ ঘরের শ্রমিক, কৃষক সবার ঘরে তাদের হাতে কিন্তু অ্যান্টি স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন আছে। তো এই যে প্রেক্ষাপট পাল্টানো, আগে গ্রামে গিয়ে আমরা রাজনীতি করতাম, কৃষকদের নিয়ে রাজনীতি করতাম। গ্রামের লোক বসে থাকতো যে পৃথিবীতে কি হচ্ছে, কৃষক কি করতে পারে, আমাদের নেতৃত্বরা গিয়ে বলবে, ওরা গিয়ে শুনে সেইভাবে করে কাজ হবে। কিন্তু স্মার্টফোন পৌঁছে যাওয়াতে কিছু এর মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। এই স্মার্টফোন বলেন আর মেইনস্ট্রিম মিডিয়া বলে, আর এখানে গিয়ে ওই যে ফুল বোঝানোর কাজটা একটু সহজ হচ্ছে আমার মনে করি। কিন্তু আমাদের শ্রমিক সংগঠন, আমাদের কৃষক সংগঠন, আমাদের মহিলা সংগঠন, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, সব সংগঠনই তাদের কাজ করছে। দুর্বলতা কাটিয়ে দিন, দিন আবার শ্রীবৃদ্ধি ঘটছে। আচ্ছা, যেহেতু বিভিন্ন সংগঠনের নাম আসলোই, তো রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি রাজনীতি কিন্তু যতদিন যাচ্ছে লয়ালটি বলে জিনিসটা থাকছে না। যেমন আমাদের বর্তমান রায়গঞ্জের বিধায়ক, বা আপনি ধরুন আপনাদেরই মাটির ছেলে, গ্রামের ছেলে একদম প্রতীকুর রহমান, তিনি কিন্তু আপনাদের দল থেকে শাসক দলে মুভ করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে রাজনৈতিক লয়ালটি কি আদৌ ম্যাটার করে, না হচ্ছে এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এর মতো ব্যাপার? এইভাবে নেবেন না। মানে আপনারা অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রশ্ন করে দিলে জানতে পারবেন, তারা বসে থাকে, তারা জানে, রাজনীতিটা জানে। যারা সিপিএম পার্টি করে, যারা কমিউনিস্ট পার্টি করে, যারা যুব সংগঠন করছে, আমাদের সিআইটিউ সংগঠন,
তারা আমাদের একেকটা নেতাকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আমরা আরো হাজারো প্রতিকূল তৈরি করছি। অতএব এই নিয়ে আমরা ঘাবড়াচ্ছি না। আর অন্য দলগুলো বসে আছে সিপিএম থেকে একটা শিখে আসবে রাজনীতি, তাকে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা উদ্ধার হয়ে যাবো। এরকম একটা জায়গার মধ্যে আছি, এটা আমাদের গর্ব করছে। আচ্ছা, যেহেতু প্রসঙ্গ আসলো রাজনীতির, আচ্ছা আরজিকর ঘটনাটা তো আমরা সকলেই দেখেছি। এই ঘটনাটাতে অভয়ার জন্য আপনার দল সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু স্ট্রাগল করেছে, সবচেয়ে বেশি পরিমাণ তারা কাজকর্ম করেছে। কিন্তু দেখা গেল 2026 নির্বাচনে অভয়ার মা ঠিক একটি অন্য দলের হয়ে এই নির্বাচনে লড়ছেন। এই ব্যাপারে আপনার কি মতামত? সেই সময় আমাদের যুব নেতৃত্বরা যে ছুটে এসেছিল, তারা কিন্তু কোনো দলের, আমার দলের লোক বা কোনো দলের লোক এই ছিল না, রাজনীতি চিন্তা করে আসেনি। রায়গঞ্জেও হয়েছিল, মানে কোনো দলমত নির্বিশেষে মহিলারা রাত্রি দখল করেছিলেন। তাহলে সেখানে গিয়ে এ রাজ্যে এমন এমন ঘটনা ঘটলো, মানুষ বেরিয়ে এলো, রুখে এলো। কিন্তু এই অভয়ের মাকে দাঁড় করিয়ে দেওয়ার যে কাজটা, এই কাজটা কিন্তু মানুষ ঠিকভাবে বানিয়ে মেনে নিচ্ছে না, গোটা রাজ্য জুড়েও মেনে নিচ্ছে না। শুধু অভয়া না, তারপরেও ধরুন ল কলেজের ঘটনা ঘটেছে। এই রাজ্যে মেয়েদের অবস্থা ভালো না, মেয়েরা ঠিক করে বেরোতে পারছে না। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে নাইট শিফটে কাজের যেতে না করছে। ভারতবর্ষ যখন আগেই যাচ্ছে, পৃথিবী যখন আগেই যাচ্ছে, তখন এই ধরনের কথা আমাদের শুনতে হচ্ছে। তো অভয় মাকে এই জোর করে তাকে দাঁড় করিয়ে দিলে উনি বলছেন যে উনি একা দাঁড়ালে ওনার মেয়ে বিচার পাবে। যেই সময় যে দলে উনি গেছেন, তাহলে সেই দল একজন জিতলে যদি বিচার পেতে পারে, সেই দলে তখন 70 জন বিধায়ক ছিল। তাহলে বিচার পায়নি কেন? তো বাস্তবে হলো হচ্ছে এটা অন্য একটা ভিন্ন পলিটিক্স হচ্ছে। এই রাজনীতিটা আমরা মানুষও মেনে নিচ্ছে। আচ্ছা, রাজ্যের কথা তো হলো, এবার আমরা নিজেদের বিধানসভাতে ফিরে আসি। বা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনেক রকমই কিন্তু ব্যাকওয়ার্ড কাজকর্ম দেখা গেছে। যেমন মেডিকেল কলেজের অবস্থা বেশ ভালো নয়, রায়গঞ্জ মেডিকেল কলেজের রাস্তার ওগুলো দেখার অবস্থা ঠিক ভালো নয়। বা রায়গঞ্জ পৌরসভার ক্ষেত্রে অনেক প্রবলেম, যেমন যানজট, মানুষের কর্মসংস্থানের অভাব, মানুষের তারপরে জঞ্জাল রয়েছে। রিসেন্টলি অনেক দেখতে পেয়েছি যে সাফাই কর্মীরা কিছুটা মানে কাইন্ড অফ রিভল্ট করেছিলেন ইয়ের এগেনস্টে। তো এই যে অবস্থায় দাঁড়িয়ে, তো আপনার কি মত যে আপনি যদি এখানটায় সেই কর্তৃত্বটা পান, তাহলে আপনার কি মত যে আপনি কিভাবে সেটা ঠিকঠাক করবেন? দেখুন, রায়গঞ্জের ডেভেলপ বলতে আমরা যেটা ভাবি যে ডেভেলপমেন্ট সবার আগে মানুষের জীবনযাত্রার ডেভেলপমেন্ট, মানুষের শিক্ষার ডেভেলপমেন্ট, মানুষের স্বাস্থ্যের ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টগুলো কিন্তু থমকে গেছে। কতগুলো বড় বড় বিল্ডিং কিছু হয়েছে, আমি অস্বীকার করছি না, ঠিকাদারকে টাকা পাইয়ে দেওয়ার জন্য হয়েছে। একটা মেডিকেল কলেজ হয়েছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো নেই। মেডিকেল কলেজে ডিপার্টমেন্টগুলো করার জন্য কিন্তু মূল খরচ তো করা হয়েই গেছে। তাহলে ওই ডিপার্টমেন্টগুলো আনার জন্য একটু উদ্যোগের দরকার ছিল আমাদের এখানকার বিধায়কের বা সেই দপ্তরের, সেই মিনিস্ট্রির। এই যোগসূত্র তৈরি করলে এই মেডিকেল কলেজটা ভালো হতে পারে। রায়গঞ্জ ইউনিভার্সিটি খেয়াল করবেন যে ইউনিভার্সিটি একটা বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু পুরোনো বিল্ডিংয়েই এখনো ইউনিভার্সিটিকে কাজ করে। 40% সিট ইউনিভার্সিটিতে ভরতে পারেনি, যেগুলো অনার্স সিট ছিল। তাহলে ওখানেও গিয়ে শিক্ষকের অভাব। আপনারা জানবেন যে ওখানে পার্ট টাইম বা ওই সিভিক যেমন ভলেন্টিয়ার দেখেন না, ওই সিভিক প্রফেসর কাজ করছে। আচ্ছা, তো এইভাবে করে কিন্তু শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এইগুলোকে ঘোরানোর জন্য যে যোগসূত্র তো করা দরকার একজন বিধায়কের। এই কাজ আমরা করতে পারবো মনে করি। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে ডেভেলপমেন্টের কথা বললেন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি সবার আগে আমরা যদি জিতে আসি, সবার আগে কাজ হবে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নির্বাচন। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নির্বাচন না হওয়ার জন্য কেন্দ্রের অনেক বরাদ্দ আমরা পাচ্ছি না। সেটা 40-50 কোটি টাকার উপরে, অনেকটা বড়। তাহলে সেটা দিয়ে রায়গঞ্জের সাধারণ মানুষের কাজে লাগতো সেই টাকাটা। রায়গঞ্জে মিউনিসিপ্যালিটি নির্বাচন দীর্ঘদিন বন্ধ করে রেখেছে। রায়গঞ্জের জঞ্জাল, রায়গঞ্জে ধরুন যে কাজগুলোও হচ্ছে, আপনি রায়গঞ্জের ড্রেন ব্যবস্থা দেখবেন যে একটু বৃষ্টি পড়লেই ড্রেন হয়েছে, কিন্তু রাস্তায় জল বেশি। মানে ড্রেন হতে গেলে যে জলটা কোথায় যাবে, কোন লেভেলতে আমি ড্রেন করছি কিছু ভাবা হচ্ছে না। ঠিকাদারকে বলছি, ঠিক আছে তোকে একটা 5 লাখ টাকা কাজ দিয়েছি, তুই ওখান থেকে ওখানে ড্রেন করে দে। ড্রেনের আগা কোথায়, মাথা কোথায় তার ঠিক নেই।
তাহলে বৃষ্টি পড়লে রায়গঞ্জে জল জমে যাচ্ছে, রায়গঞ্জে জঞ্জাল, রায়গঞ্জে সাফাই কর্মীরা, রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি কর্মীরা বেতন পাচ্ছে না, তারা পেনশন পাচ্ছে না। এরকম অবস্থার মধ্যে রায়গঞ্জ আছে। এই জায়গাগুলোর পরিবর্তন করা সম্ভব। আপনি বলছিলেন আমরা যদি ফিরে আসি এগুলো গুছিয়ে নিয়ে আমরা কাজ করতে পারবো বলে মনে করি। এইগুলো করার জন্য যেটুকুন উদ্যোগ দরকার সেটা আমাদের আছে, আমরা পারছি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। এখন বিধানসভা কেন্দ্রে আপনার কাছে আরও এগেনস্টে ৩ জন বড় মুখ রয়েছে। তৃণমূল থেকে কৃষ্ণ কল্যাণী, তিনি এখন সিটিং এমএলএ, বিজেপি থেকে কোশি চৌধুরী এবং কংগ্রেস থেকে মহিষ সেনগুপ্ত। আপনার কাছে যদি বলা হয় র্যাঙ্ক করতে, যে হ্যাঁ আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে 1, 2, 3, তাহলে আপনি কাকে র্যাঙ্ক করবেন? এবার অবশ্যই আমাদের লড়াই বিজেপির সঙ্গে। এবার 2-3-এর জায়গায় আমি বলছি না, অবশ্যই 2 কৃষ্ণ কল্যাণী বা 3 নম্বরে বসছেন। তাহলে একে হচ্ছে বিজেপির কৌশিক চৌধুরী। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আমার। জিতবেন? অবশ্যই জেতার জন্য লড়ছি, বা যে সারা পাচ্ছি রায়গঞ্জ একটা অন্য ইতিহাস দেখতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তাহলে র্যাপিড ফায়ারে চলে যাই। তাই এক কথার উত্তর বা যতটা সম্ভব ছোট করে। ডেভেলপমেন্ট না পলিটিক্স, কোনটা বেশি জরুরি? অবশ্যই ডেভেলপমেন্ট। গ্রাউন্ড ওয়ার্ক মানে জনসংযোগ না সোশ্যাল মিডিয়া, কোনটা বেশি এফেক্টিভ? জনসংযোগ। আচ্ছা, নতুন ভোটারদের জন্য কোনটা দরকারি, হোপ না চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। আচ্ছা, অ্যালায়েন্স না একক ফাইট? খুব ভাই। নিজের দলের মানে সেই চিহ্নের উপর ফাইট, তাই তো? হুম। আচ্ছা, অপোজিশনের বর্তমানে সবচেয়ে স্ট্রং দিক আপনার মতে? অবভিয়াসলি ধর্মীয় মেরুকরণ ওদের স্ট্রং। আচ্ছা, আপনার বিগেস্ট স্ট্রেংথ? সাধারণ মানুষকে সাথে নিয়ে লড়া, গরিব মানুষের সাথে লড়া। বিগেস্ট উইকনেস? যে ব্যাপক অর্থ ব্যবহার হচ্ছে রাজনীতিতে, সেটাই আমাদের এখন দুর্বলতা। আচ্ছা, 2026 নির্বাচন গেম চেঞ্জার না সেম পিকচার? 26-এ পরিবর্তনের আমরা লক্ষ্য রাখছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমার, ঠিক আছে? বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু? কিন্তু দুজনেই আমার কাছে শ্রদ্ধেয়, দুজনেই। একজনকে চুজ করবেন না? একজনকে চুজ করা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নির্বাচনী প্রচারের মধ্যে সময় বের করে আমাদের পডকাস্টে এসেছেন, তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। ঠিক, অসংখ্য ধন্যবাদ জীবনানন্দ বাবুকে। রাজনৈতিক মেরুকরণের বিপক্ষে সিপিআইএম তাদের শক্তি কি নতুন করে দেখাতে পারবে, না পরিবর্তন হবে না কোনো চিত্রই, সেটা বলবে সময় এবং মানুষ। তো দেখা হচ্ছে টক ঝাল মিষ্টির পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।